আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট। বন্দী ফিলিস্তিনিদের জ্যান্ত কবর দেওয়ার আহ্বান জানালেন জেরুজালেমের মেয়র। গাজায় সেলের পর এবার ইসরায়েলি মন্ত্রীর ভাগ্নে নিহত। যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামবে না। জানাবো কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলকে গোলা দিচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে, হুঁশিয়ারি জাতিসংঘের। আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ গাজাবাসীর। এবং সর্বশেষ জানাবো ভারতে হানা দিল চীনা নিউমোনিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বন্দী ফিলিস্তিনিদের জ্যান্ত কবর দেওয়ার আহ্বান জানালেন জেরুজালেমের মেয়র। ফিলিস্তিনে অধিকৃত জেরুজালেম শহরের ডেপুটি মেয়র ইজ্জাক কিং ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের জীবিত কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘৃণ্য ও বর্বর আহ্বান জানান। তিনি ইসরায়েলের সন্ত্রাসী সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা যুদ্ধের সময় যে শত শত মানুষকে আটক করা হয়েছে সেগুলোকে জীবিত কবর দিতে হবে। গাজা উপত্যকা থেকে দখলদার সেনারা সম্প্রতি যেসব ফিলিস্তিনিকে আটক করে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তার ওপর বসিয়ে রাখার যে ছবি প্রকাশ করেছে তাদের কথা উল্লেখ করে এক্স পেজের এক পোস্টে কিং তার ভাষায় বলেন, সেনাবাহিনীর উচিত দ্রুত এই মুসলিম নাৎসিবাদীদের নির্মূল করা। কিং আরও বলেছেন, যদি এটা আমার ওপর ছেড়ে দেওয়া হতো তাহলে আমি D9 বোলডোজার পাঠিয়ে ময়লার ডিবির পেছনে রেখে দিতাম এবং যতক্ষণ তারা বেঁচে থাকে ততক্ষণ এই শত শত পিঁপড়াকে ঢেকে রাখার নির্দেশ দিতাম। তবে এক্স এর নিয়ম লঙ্ঘনের জন্য কিং এর এই পোস্ট মুছে ফেলা হয়েছে। সূত্র পার্স টুডে। গাজায় ছেলের পর ইসরায়েলি মন্ত্রীর ভাগ্নে নিহত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর IDF সাবেক প্রধান ও বর্তমান যুদ্ধকালীন মন্ত্রী গাদি আইজেনকোটের এক ভাগ্নে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার নিজের ছেলে নিহত হওয়ার পর শনিবার ভাগ্নে নিহত হওয়ার এই খবর পেলেন ইসরায়েলি মন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের। নিহত ওই ইসরায়েলি সেনার নাম মাওর কোহেন আইজেনকোট। তার বয়স মাত্র 19 বছর। তিনি গোলানি ব্রিগেডের দ্বাদশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি ইসরায়েলি মন্ত্রী গাদি আইজেনকোটের সৎ বোন শ্যারন আইজেনকোটের ছেলে। IDPF বলেছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটি অভিযানে যান মাওর কোহেন ও তার দল। এ সময় প্রতিরক্ষা একটি বোমা বিস্ফোরিত হয়ে তিনি ও জোনাথন ডিন জুনিয়র হাইম নামের আরেক সেনা নিহত হন। এর আগে গত বৃহস্পতিবার গাদি আইজেনকোটের ছেলে গাল মেইর আইজেনকোট উত্তর গাজায় নিহত হয়। তিনি ব্যাটালিয়ন 699 এ একজন রিজার্ভ সেনা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে চলতি সপ্তাহের শুরুতে গাদি আইজেনকোটের আরেক ভাগ্নে গাজার যুদ্ধক্ষেত্রে মর্টার শেলের আঘাতে আহত হয়েছিলেন। বর্তমানে তার অবস্থা মাঝারি ধরনের বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অক্টোবরের শেষ দিকে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েল। স্থল অভিযান শুরুর পর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে মোট 97 জন ইসরায়েলি সেনা নিহত হয়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত যুদ্ধ থামবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের একমাত্র ভেটোর কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। গত 2 মাস ধরে দখলদার ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয় ঠেকাতেই জাতিসংঘের মহাসচিব তার বিশেষ ক্ষমতা বলে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। গতকাল পরিষদে যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল তখন গাজার সাধারণ মানুষ কিছুটা আশা দেখেছিলেন ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে, তবে যুক্তরাষ্ট্রের কারণে সেটি ভেস্তে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মার্কিনীদের ভেটো নিয়ে গাজার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে। সংবাদ মাধ্যমটিকে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে তারা একটুও আশ্চর্য হননি, কারণ তারা জানতেন যুদ্ধবিরতিতে তারা বাধা দিবেই। এক নারী বিবিসিকে আক্ষেপ করে বলেছেন, যুক্তরাষ্ট্র না বলা পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। আল আকসা সাকা নামের এক ব্যক্তি বলেছেন, তার মানে হচ্ছে গাজাবাসী 1 নম্বর ব্রেকিং নিউজ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে তিনি হিসেবে উল্লেখ করেছেন। রাফাত আবু দানহি নামের এক বৃদ্ধ বলেছেন, আমি অনেক আশা করেছিলাম প্রস্তাবটি পাশ হবে, হয়নি, এতে আমি হতাশ।
আমাদের সাথে এখন শুধুমাত্র আল্লাহ আছে। আমরা বিশ্বের সব দেশকে বলেছি, পশ্চিমা আরব, যে আমাদের যুদ্ধবিরতি প্রয়োজন, কারণ আমরা এখন ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সহ মোট 15টি দেশ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে, আর ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য, সূত্র বিবিসি। কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলকে গোলা দিচ্ছে বাইডেন প্রশাসন। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে ট্যাঙ্কের গোলা বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। স্থানীয় সময় গত শুক্রবার বিরল এই পদক্ষেপ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কংগ্রেসকে এড়িয়ে দ্রুততম সময়ে ইসরায়েলের কাছে 13,000 ট্যাঙ্কের গোলা বিক্রিতে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টর জরুরি ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই কথা জানিয়েছে। ইসরায়েলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এড়াতে জরুরি মতামত বা ক্ষমতা প্রয়োগের এই বিরল পথে হেঁটেছেন ব্লিংকেন। শুক্রবার রাতে কংগ্রেসের জরুরি এই ঘোষণা পাঠানো হয়েছে। এসবগুলোর মূল্য $10,60,00,000। এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রে সচরাচর ঘটে না। সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এই ধরনের অনুরোধ পেলে 20 দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। কমিটি প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে, কোনো কিছু জানার থাকলে তথ্য চেয়ে নেয়। কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অস্ত্র বিক্রির অনুমোদন না দিয়েও পারে। তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর সেসবের ইচ্ছেই কিছু হয় না। এর আগে ইসরায়েলের কাছে 45,000 গোলা বিক্রির প্রস্তাব কংগ্রেসে পাঠায় বাইডেন প্রশাসন। এসব কামানের গোলা বিক্রি করে $50 কোটি বেশি আয় করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি $11,000 কোটি বেশি মূল্যের নতুন সহায়তা তহবিলের অংশ নয় এই উদ্যোগ। সম্প্রতি বাইডেনের এই সহায়তার প্রস্তাবের ওপর আনা একটি বিল আটকে দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে, হুঁশিয়ারি জাতিসংঘের। ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা স্থলপথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে গাজার মোট জনসংখ্যার অর্ধেকই থাকছেন অনাহারে। জাতিসংঘ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে রয়েছেন বলে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা সতর্ক করেছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির WFP ডেপুটি ডিরেক্টর কার্ল স্কাউ বলেছেন, গাজায় যে পরিমাণ সহায়তা প্রয়োজন তার খুব কম অংশই সেখানে সরবরাহ করা সম্ভব হয়েছে এবং গাজার 10 জনের মধ্যে 9 জন মানুষই প্রতিদিন খেতে পারেন না। স্কাউ বলেন, গাজার চলমান পরিস্থিতির কারণে সেখানে সহায়তা সরবরাহ প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অবশ্য ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করতে এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে গাজায় বিমান হামলা চালিয়ে যেতে হবে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচার্ড শনিবার বিবিসিকে বলেছেন, কোনো বেসামরিক ব্যক্তির মৃত্যু এবং দুর্ভোগ আমাদের কাছে বেদনাদায়ক, তবে আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। তার দাবি, গাজা ভূখণ্ডের ভেতরে যতটা সম্ভব অগ্রগতি অর্জন করতে আমরা সবকিছু করেছি। উল্লেখ্য যে গত 7 অক্টোবর হামাসের নজিববিন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজা হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা। বিশ্বনেতারা বলছেন, এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের যে বর্বর আগ্রাসন চলছে তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দেওয়ার পর দেশটির সমালোচনার মুখে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধবিরতির প্রস্তাব ভেটো দিয়ে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে নিজেকে তুলে ধরেছে। সংস্থাগুলো বলেছে, আমেরিকা গাজার বেসামরিক জনগণের নজিরবিহীন ভোগান্তির বিষয়টিকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডক্টরস উইদাউট বর্ডার্স এবং হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন ভেটোর বিরুদ্ধে শক্ত কথা বলেছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।